প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি টিডি ইনস্টিটিউট মোহাম্মদ মাসুমুল্লাহ, চারুকলা বিভাগ, ক্রিয়েটিভ ট্রেনিং অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউট। আপনাদের সবাইকে সাপ্তাহিক জুম ক্লাসে ধন্যবাদ জানাই। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো পাশ্চাত্য শিল্পকলা। আমরা আজ পাশ্চাত্য শিল্পকলার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আপনারা সবাই যারা নতুন জুমে যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই জুমে যুক্ত হওয়ার সাথে সাথে আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন এবং আপনারা চেষ্টা করবেন আমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনাদেরকে বলি, আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, সেগুলো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন সাথে সাথে চ্যাট বক্সে। এবং যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আহ্বান করব আপনারা দ্রুত জুমে যুক্ত হবেন। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সে বিষয়টি হলো পাশ্চাত্য শিল্প। যারা মাইক্রোফোন গুলো আনমিউট করে আছেন তারা মিউট করেন। আপনি অশোক আমাকে তো মারতেই পারেন, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আবারও বলছি, আপনারা যারা মাইক্রোফোন গুলো আনমিউট করে আছেন আপনারা অবশ্যই সেটি মিউট করার চেষ্টা করবেন। আপনাদের সাউন্ডের কারণে কিন্তু অন্যরা ভালো বুঝতে পারবেন এবং শুনতে পারবে না। সুতরাং আপনাদের আমি আহ্বান করব আপনারা অবশ্যই যারা নতুন জুমে যুক্ত হচ্ছেন বা জুমে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন। পাশ্চাত্য শিল্পকলা সম্পর্কে আপনারা আজকে ধারণা অর্জন করবেন। আপনারা মনোযোগ সহকারে শুনুন। পাশ্চাত্য সংস্কৃতি হিসেবে পরিচিত হয় কোন কোন বিষয়গুলো সেগুলো আগে জেনে নেন। মূল্যবোধ, রীতিনীতি, রীতি ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক ব্যবস্থা, পশ্চিম ইউরোপ এবং পশ্চিম ইউরোপের রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সৃষ্টি হয়। তাহলে দেখেন পাশ্চাত্য সংস্কৃতি হিসেবে পরিচিত হয় কোন কোন বিষয়গুলো, এখানে সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছে। একটি কি? রীতিনীতি, মূল্যবোধ, তারপরে ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক ব্যবস্থা, পশ্চিম ইউরোপের রাজনৈতিক ও সামাজিক সংগঠন ইত্যাদি। সেখান থেকে তাদের উৎস বা এগুলি তাদের নিজস্ব বা তাদের নিজেদের বলে এটা ধরা হয়। পশ্চিমা সমাজ, পশ্চিমা সভ্যতা, ইউরোপীয় সভ্যতা এবং খ্রিস্টান সভ্যতার নামগুলিও একই অর্থ সহ ব্যবহার করা হয়। সম্প্রসারণের মাধ্যমে এগুলো পশ্চিমা সংস্কৃতির অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। বা পশ্চিমা দেশগুলো সেই দেশগুলোতে যেখানে পশ্চিম ইউরোপ তার আধিপত্য অর্থাৎ তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এবং এর ভাষা, সামাজিক রাজনৈতিক ব্যবস্থা, শৃঙ্খলা, ধর্ম, আইন ব্যবস্থা, শিক্ষামূলক মডেল, মূল্যবোধ এবং রীতিনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এটার মানে হচ্ছে এই যে যখন আপনি একটি পরিবারে জন্মগ্রহণ করবেন আপনি কিন্তু কোনো কিছুই নতুন করে তৈরি করা সম্ভব নয়, কারণ আপনি তখন শিশু। আপনার পিতামাতা, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাই কিন্তু এগুলো সুন্দর করে গঠনমূলকভাবে তৈরি করে যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে আপনি সেগুলোই পাচ্ছেন। এবার সেখান থেকেই আপনি উন্নতি সাধন করে আপনার পরবর্তীতে যারা আসছে তাদের জন্য আপনি আবার সঞ্চয় করে গঠনমূলকভাবে একটা কাঠামো দাঁড় করে রেখে যাচ্ছেন।
অর্থাৎ একের পর এক যারা আসছে তারা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে, ঠিক তেমনি তার পূর্ববর্তী উত্তরসূরি যারা ছিল তারা যেভাবে সম্পদ, সংস্কৃতি, সভ্যতা যেভাবে রেখে গেছে, পরবর্তীতে তারা আসছে সেই উত্তরাধিকার সূত্রে তারা সেগুলো পেয়েছে, এবং তারা যে নতুন উন্নতি সাধন করছে তাদের পরবর্তীতে যারা আছে তারা সেইগুলো পেয়েছে। পাশ্চাত্য সংস্কৃতির কি কি বৈশিষ্ট্য ছিল সেগুলো এখন আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। যুক্তিগত চিন্তাধারার মধ্যে কি কি আছে? দর্শন, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি আর শিল্প। যোগ দিয়ে গ্রিক প্রাচীনকালের সংস্কৃতি স্থায়ী উল্লেখ করা যায়। রোমান আইনের উপর জোর দিয়ে রোমান সাম্রাজ্যের নাগরিক, সামরিক ও প্রশাসনিক ঐতিহ্য। খ্রিস্টান ধর্ম, সেল্টস, জার্মান এবং স্লাভদের অবদানযুক্ত মান এবং রীতিনীতিগুলোর সেট। সাংস্কৃতিক ঐতিহ্যের নামে সার্বজনীনতার দাবিদার। জাতীয় রাষ্ট্র এবং পুঁজিবাদের আধুনিক বিকাশ এই পাশ্চাত্য শিল্পে ঘটেছিল। প্রাপ্ত উত্তরাধিকার থেকে পাশ্চাত্য সংস্কৃতি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্ম যে প্রথাটি ছিল তা আজ আমরা সেই ফর্মগুলোর সাথে জানি বা তার দিকে নতুন করে গড়ে তুলেছে, যার বিপরীত অর্থ আমরা আজ দেখতে পাই। অর্থাৎ আগে যা সৃষ্টি করে গেছে এবং পরবর্তীতে তারা আসছে নতুন একটা ভাবধারা তৈরি করেছে, তার পরবর্তীতে যারা আসছে তারা সেগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং তারা একটা নতুন ভাবধারা তৈরি করছে। এভাবে ক্রমান্বয়ে একের পর এক এটি চলতে থাকে। এভাবে তারা কি করছে দেখেন, নতুন উপায় একটা মাধ্যম বের করছে। তার ভিতরে কি কি ছিল? গণতন্ত্রের ধারণা, পশ্চিমা সংস্কৃতির ধারণা, বৈজ্ঞানিক তদন্ত, আধুনিক রাষ্ট্র। অর্থাৎ আধুনিক রাষ্ট্রের ভিতরে কি ছিল? রোমান আইন ভিত্তিক। আধুনিক রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম কি ছিল? রোমান আইন। অন্যান্য অনেক দিকও রয়েছে যে তারা সেগুলো পরিবর্তন করেছিল। পাশ্চাত্য সংস্কৃতির ধারণাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিতর্কের কারণ, বিষয়বস্তুগুলো সুন্দর করে আপনারা আয়ত্ত করবেন। দেখেন, পশ্চিমা সংস্কৃতির ধারণাটি ষোড়শ শতাব্দীর পর থেকে বিশ্বের পশ্চিমা ইউরোপ দ্বারা পরিচালিত রাজনৈতিক আধিপত্যের মডেলগুলোর ফলাফল হিসাবে খুবই বিতর্কিত ছিল। যদিও রাজনৈতিক এবং অর্থনৈতিক মডেলগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে, তবে তারা সকলেই সর্বজনীন মান হিসাবে পাশ্চাত্য সংস্কৃতিতে প্রচার শুরু করে। অর্থাৎ মানে ধারাবাহিকভাবে যে রীতিনীতি ছিল সেগুলো তারা প্রচার শুরু করে। এই অর্থে এটি নিন্দিত হয়েছে যে পশ্চিমা সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো এর নৃতাত্ত্বিক চরিত্র। একটি দৃষ্টান্ত যা তার বিশেষভাবে বলে ইউরোসেন্ট্রিজম। এই সমস্ত ধারণাগুলো এখন পর্যালোচনা এবং আলোচনার অধীনে, বিশেষত প্রক্রিয়া থেকে ডিকলোনাইজেশন বিশ্বের। পাশ্চাত্য ধারা চিত্রকলার শৈলী 1839 সালে কলকাতায় মেকানিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতে চারু ও কারুকলার শিক্ষা যাত্রা শুরু হয়। ভারতে কত সালে চারু ও কারুকলার যাত্রা শুরু হয়? 1839 সালে। কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে চারু ও কারুকলার যাত্রা শুরু হয়? মেকানিক্যাল ইনস্টিটিউট। মেকানিক্যাল ইনস্টিটিউট। যদিও যথার্থ এর শিক্ষা শুরু হয়েছে 1864 সালে ক্যালকাটা স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট প্রতিষ্ঠাতার সাথে সাথে। এই প্রতিষ্ঠানটি পরবর্তীকালে গভর্নমেন্ট স্কুল অফ আর্ট এ পরিণত হয়। ক্যালকাটা স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট এর পরবর্তী নাম কি ছিল? গভর্নমেন্ট স্কুল অফ আর্ট। ইউরোপীয় শিল্পকলার প্রয়োগ পদ্ধতি ও কৌশল দক্ষ এক বড় আকারের ভারতীয় শিল্প গোষ্ঠী ভারতীয় নবপ্রজন্মের শিল্পীদের জন্য প্রতিকৃতির ভূমিকা পালন করে। এক্ষেত্রে গোড়ার দিকের যুগের সর্বাপেক্ষা বিশিষ্ট শিল্পীদের দুজন হলেন
অন্নদাপ্রসাদ বাগচি ও শ্যামাচরণ শ্রীমানি। তাহলে যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে নব প্রজন্মের শিল্পীদের জন্য প্রতিকৃতির ভূমিকা পালন করে ওই সময় কারা? ভারতীয় যে শিল্পীরা ছিলেন তারা। আর এক্ষেত্রে গোড়ার দিকের যুগের সর্বাপেক্ষা বিশিষ্ট শিল্পীর দুইজনের নাম লেখো। ভারতীয় শিল্পের গোড়ার দিকে অর্থাৎ শুরুর দিকে দুইজন বিখ্যাত শিল্পের নাম লেখো। ভারতীয় শিল্পের অর্থাৎ ভারতীয় শিল্প শুরুর দিকে যে শিল্পগুলো ছিল তাদের মধ্যে যে বিশিষ্ট দুইজন শিল্পী ছিল তাদের নাম কি? অর্থাৎ ভারতীয় শিল্পের শুরুতে অর্থাৎ শুরুর দিকে দুইজন বিশিষ্ট শিল্পের নাম লেখো। আপনারা কিন্তু দ্রুত লিখতে পারবেন যে অন্নদাপ্রসাদ বাগচি ও শ্যামাচরণ শ্রীমানি। দুইজন বিশিষ্ট শিল্পীর নাম কি ছিল? একজনের নাম ছিল অন্নদাপ্রসাদ বাগচি এবং শ্যামাচরণ শ্রীমানি। 19 শতকের আরেকজন চিত্রকর হলেন বামাচরণ ব্যানার্জি। তাহলে যদি প্রশ্ন করা হয় বামাচরণ ব্যানার্জি কোন শতকের শিল্পী ছিলেন? 19 শতকের। 19 শতকে একজন বিশিষ্ট চিত্রশিল্পীর নাম বলো, অর্থাৎ নাম লেখো। তাহলে কিন্তু আপনারা এটি অনেক দ্রুত লিখতে পারবেন যে বামাচরণ ব্যানার্জি। তিনি তেল রং মাধ্যম ব্যবহার করে ভারতীয় অতিকথার উপখ্যানে বর্ণিত দৃশ্যগুলি অঙ্কন করেন এবং সেগুলো জার্মানি থেকে মুদ্রণের ব্যবস্থা করেন। এর কিছুকাল পরে শিল্পী হিসাবে অধিকতর খ্যাত কেরালার রবি বর্মা, রোহিণীকান্ত নাগ ও শশী কুমার হেস ছিলেন প্রথম 3 ভারতীয় যারা শিল্পকলায় উচ্চতর শিক্ষার জন্য ইতালি যান। তাহলে 3 জন শিল্পী উচ্চতর শিক্ষার জন্য কোথায় যায়? ইতালিতে। তারা কে কে ছিল? কেরালার রবি বর্মা, রোহিণীকান্ত নাগ ও শশী কুমার হেস। ইংল্যান্ড ও জার্মানিতে হেস একজন বিশিষ্ট চিত্রশিল্পী হিসেবে খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জন করেন। তাহলে যদি আপনার প্রশ্ন করা হয় কোন দেশের শিল্পী ছিলেন, হেস কোন দেশের শিল্পী ছিলেন, তাহলে কিন্তু আপনারা সাথে সাথে উত্তর দিতে পারবেন যে ইংল্যান্ড ও জার্মানিতে। সে ইংল্যান্ড ও জার্মানির শিল্পী ছিলেন। আর কোথাকার প্রতিষ্ঠিত অর্থাৎ খ্যাতি অর্জন করেন? ইংল্যান্ড ও জার্মানিতে। ইংল্যান্ড ও জার্মানিতে একজন বিশিষ্ট চিত্রশিল্পী হিসেবে খ্যাতি ও প্রতিষ্ঠা অর্জন করেন কে? হেস। ওই শতকের শেষ নাগাদ চিত্রকলার ক্ষেত্রে পুনর্জাগরণবাদী শৈলীর অভ্যুদয় ও তার ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও পাশ্চাত্যের প্রকৃতিবাদী শিল্পশৈলী চিত্রকলার ক্ষেত্রে অন্যতম প্রধান অর্থাৎ প্রধান যে ধারা হিসাবে অস্তিত্ব রক্ষার সামর্থ্য হয়। তারপর দেখেন এর কিছুকাল পরে শিল্পী হিসেবে অধিকতর খ্যাত কেরালার রবি বর্মা, রজনীকান্ত নাগ ও শশী কুমার হেস ছিলেন এই ভারতীয় শিল্পের একজন করে মানে মোট 3 জন, একজন একজন করে মোট 3 জন। তারা যে নিজস্ব দ্বারা চিত্রকর্ম অঙ্কন করতো, তখন যারা বিদেশি অর্থাৎ ইতালিতে যান চিত্রকর্মের জন্য, চিত্রকর্ম উপরে বিশেষ জ্ঞান অর্জন করার জন্য, তারা যখন ফিরে আসে তখন এই ইতালির শিল্পকলা এবং এই যে ভারতীয় শিল্পকলা, দুই শিল্পকলার সামনে তারা কিন্তু নতুন নতুন শিল্পকর্ম সৃষ্টি করেন এবং সেগুলো দেশ জুড়ে খ্যাতি অর্জন করে। এই শতকের শেষের দিকে যে আবার শিল্পের যে অভ্যুদয় অর্থাৎ নতুন যে নবগণের শিল্প সৃষ্টি ছিল, এই তাদেরই কারণে কিন্তু তাদের কারণে তারা যে নতুন নতুন ভাব তৈরি করে, নতুন শিল্পের মধ্যে নতুন ভাব সৃষ্টি করে, সেই সৃষ্টি থেকে নতুন নতুন ভাব সৃষ্টির ফলে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন মাধ্যম আস্তে আস্তে করে ক্রমে বৃদ্ধি পেতে থাকে। তাদের মধ্যে বিশিষ্ট শিল্পীরা কে ছিলেন? এই যে আপনার তার পরবর্তী যে শিল্পীরা ছিল তাদের মধ্যে মানে তারা যে সৃষ্টি করে থুয়ে গেছেন বা রেখে গেছেন, এই তারপরে যারা আসছে
তাদের ভিতরে অন্যতম ছিলেন যামিনী প্রসাদ গাঙ্গুলি, প্রহ্লাদ কর্মকার ও দেবী প্রসাদ রায়চৌধুরী। অবনীন্দ্রনাথ ও বাংলার শিল্পকলা রীতি, ভারতীয় শিল্পের অনুরাগী ও প্রচারক ইবি হ্যাবেল 1896 সালে ক্যালকাটা আর্ট স্কুলের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। ইবি হ্যাবেল কত সালে ক্যালকাটা আর্ট স্কুলের অধ্যক্ষ পদে নিযুক্ত হন? 1896 সালে। 1905 সালে হ্যাবেল তার স্কুলের উপাধ্যক্ষ পদে যোগ দেওয়ার জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরকে সম্মত করান। এই সম্মত করান অর্থাৎ রাজি করান। এরপর তারা দুজনে মিলে তাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পকলার ঐতিহ্যবাহী ভারতীয় প্রয়োগ রীতির প্রবর্তন করেন। নন্দলাল বসু, সুরেন্দ্রনাথ কর, অসিত কুমার হালদার, কে ভ্যাস্কো টাম্পা, সমরেন্দ্রনাথ গুপ্ত, ক্ষিতেন্দ্রনাথ মজুমদার, শৈলেন্দ্রনাথ দে প্রমুখ অবনীন্দ্রনাথের শিষ্য হিসেবে তার সাথে যোগ দেন এবং নতুন নতুন শৈলীর পুনঃজাগরণবাদী চিত্রকলাটি পরিবর্তনে এক সহায়তা প্রদান করেন। ওই সময়ে চলছিল জাতীয়তাবাদী চেতনার জোয়ার, ফলে তাদের পরবর্তীত এই শিল্পরীতি বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং গোটা ভারতবর্ষ ছড়িয়ে পড়ে। বাস্তবিক পক্ষে বাংলার এই চিত্রকলা রীতি ছিল আধুনিক ভারতের প্রথম স্বীকৃত শিল্পশৈলী। হ্যাবেল ও অবনীন্দ্রনাথ ভারতের শিল্পকলার সনাতন শিল্পশৈলীর পুনর্জীবনের ব্যাপারে সবিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। অবনীন্দ্রনাথ তার পরিবর্তন করেছিলেন, অর্থাৎ যে নতুন ভাবধারা তৈরি করেছিলেন তা প্রকৃতপক্ষে ছিল অজন্তা মুঘল ইউরোপীয় প্রকৃতিবাদী ও জাপানি ওয়াশ প্রয়োগ কৌশলের সমন্বয় বিশেষ। এই নতুন শিল্পকর্ম কার্যত সবটাই করা হতো জল রঙে। তাহলে অবনীন্দ্রনাথ যে শিল্পকর্মগুলো করছিল তার অধিকাংশ কোন রঙে করা হতো? জল রঙে। ওয়াশ পদ্ধতি ব্যবহার করে জল রঙে করা হতো। আর এতে ভারতীয় ধর্মীয়, ইতিকথামূলক, ঐতিহাসিক ও সাহিত্য সম্পর্কিত বিষয়বস্তু তুলে ধরা হতো। তাহলে তার ছবির ভিতরে কি কি বিষয়বস্তু তুলে ধরা হতো? ভারতের ধর্মীয়, ইতিকথামূলক, ঐতিহাসিক ও সাহিত্য সম্পৃক্ত বিষয়বস্তু। ভারতের জাতীয়তাবাদেরও অনুমোদনও ছিল এতে। অবনীন্দ্রনাথ ধর্মীয় ও অতিকথামূলক বিষয়বস্তুর চেয়ে ইতিহাস ও সাহিত্যের বিষয়বস্তুর অধিকতর পক্ষপাতী ছিলেন। সূক্ষ্ম পরিশীলিত রুচিবোধ, মাত্রাজ্ঞান ও পর্যবেক্ষণ শক্তির সাহায্যে তিনি তার চিত্রকলার একটা মোহনীয়তা ও সৌন্দর্যের উৎকর্ষ আরোপ করতে সক্ষম হয়েছিলেন। তবে এক বা দুজন ছাড়া তার অনুসারীরা তেমন প্রতিভার অধিকারী ছিলেন না। ফলে তাদের হাতে বাংলার শিল্পরীতি একটা বদ্ধ অবস্থায় এসে দাঁড়ায় এবং তাই এক ধরনের ভাবালু ও ঘর সাজানোর শিল্পকলায় পর্যবসিত হয়। অর্থাৎ তারা যখন শিল্পকর্মকে তাদের ঘরের ভিতরে আবদ্ধ রাখে, নিজেদের মধ্যে আবদ্ধ রাখে, সেটি কিন্তু বিস্তার লাভ করে না। একটা সময় সেই শিল্পকর্ম কি হয়ে যায়? ঘরোয়া শিল্পকর্ম, অর্থাৎ বাইরের জগতের কেউ সেটি জানতো না, অর্থাৎ জানতে পারতো না। সৃষ্টিধর্মী সে ব্যক্তি শিল্পী 20 শতকের গোড়ার দশকগুলোতে যদিও শিল্পকলার ক্ষেত্রে বেঙ্গল স্কুল জনপ্রিয় শিল্প পরম্পরা হিসাবে অস্তিত্বশীল ছিল এবং প্রকৃতিবাদী শিল্পরীতি ব্যাপক পরিসরে গ্রহণযোগ্য ছিল, তবুও কোনো কোনো শিল্পী ব্যক্তি পর্যায়ে তাদের সৃষ্টির প্রতিভাকে কাজে লাগিয়ে চলতি ধারা পরম্পরা কাটিয়ে শিল্পকলা ক্ষেত্রে স্বাতন্ত্র্য ব্যক্তিত্ব অর্জনে প্রয়াসী হন। এদের মধ্যে অধিকতর পরিচিতগণ ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটা শিল্পী, যে রবীন্দ্রনাথ, গগেন্দ্রনাথ, যামিনী রায়, এরা কিভাবে আসছে পরপর কিন্তু ধাপে ধাপে, যে আমি আগে বলেছি যে একটি শিশু যখন একটি পরিবারে জন্মগ্রহণ করে, অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার পরিবারে,
আপনার পরিবার আপনাকে লালন পালন করছে, আপনি যা কিছু পেয়েছেন আপনার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ঠিক তেমনি এখন আপনার যে সংসার আছে, আপনারা যে সংসারী হবেন, আপনাদের যে ছেলে মেয়ে হবে, তারাও কিন্তু আপনার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাবে। এভাবে প্রত্যেকটা শিল্পী তাদের পূর্ববর্তী যে শিল্পী ছিল, অর্থাৎ পূর্ববর্তী যে শিল্পকর্ম করেছিল তা থেকে অনুপ্রাণিত হয়ে তাকে অনুসরণ করে আস্তে আস্তে সে নিজেকে অনেক ডেভেলপ করেছে। পরিশেষে সে এই জ্ঞানকে পুঁজি করে তার নতুন চিন্তাধারা দিয়ে আরো নতুন নতুন শিল্পকর্ম তৈরি করেছে। আর এইসব শিল্পকর্মের তারা তৈরি করেছে তাদের ভিতরে অন্যতম কে ছিলেন? পরবর্তী শিল্পীরা যারা ছিলেন তারা গগেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। গগেন্দ্রনাথ ছিলেন অবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভাই। গগেন্দ্রনাথ ছিলেন অবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভাই। তিনি ছিলেন সত্যিকার অর্থে ভারতের প্রথম ব্যঙ্গ চিত্রশিল্পী। ভারতের প্রথম ব্যঙ্গ চিত্রশিল্পী তাহলে কে ছিলেন? গগেন্দ্রনাথ ঠাকুর। আর গগেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের, অর্থাৎ অবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের বিষয়টা পরে। তার আগে কি, তারপরে যে পূর্বপুরুষ ছিল সেটি হলো অবীন্দ্রনাথ ঠাকুর। এই অবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভাই হলো গগেন্দ্রনাথ ঠাকুর। তারপরের যারা আছে তারা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কার্টুন চিত্রের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা বিষয়ে মন্তব্য প্রকাশ করতেন। এছাড়াও শিল্পকলার ক্ষেত্রে তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথমবারের মতো অঙ্কিত চিত্রকে রেখা, আকৃতি, রং ও আলোর একটা সমাবেশমূলক আয়োজন হিসেবে দেখেছিলেন। অর্থাৎ চিত্রকে কিসের মাধ্যমে? রেখা, আকৃতি, রং ও আলোর একটা সমাবেশ, অর্থাৎ এইগুলোর একসাথে মিলে শিল্পকর্ম যে মাধ্যম বা যে সৃষ্টি সেটি তিনি কিন্তু দেখিয়েছিলেন। তিনি স্থাপত্য ও অভ্যন্তরীণ সজ্জার উপর চিত্রকর্ম সম্পাদন করেন এবং এ কাজে তিনি কিছুটা জ্যামিতিক কিউবিস্ট পদ্ধতি, আলো ছায়ার সংগতময় বিন্যাস প্রদর্শন করেন। তিনি অতিকতা ও আধ্যাত্মিক ভাবনাগুলিকে আকৃতি ও রঙে প্রকাশ করেছেন, যা অনেক ক্ষেত্রে প্রায় অধরা শিল্প পর্যায়ে উন্নত হয়েছে। অধরা অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট আর্ট, যেগুলো কল্পনা, যা মন যেটা চাই, নিরীক্ষাধর্মী, যে আপনার একটা ভাব ফুটিয়ে ওঠাতে হবে সেটি, যা প্রকৃতপক্ষে অর্থাৎ বাস্তবের সাথে কোনো মিল থাকবে না, সেটা আপনার অ্যাবস্ট্রাক্ট আর্ট। অর্থাৎ যেটা ধরা ছোঁয়া যায় না, মনের আবেগ, অর্থাৎ মনে যেটা কল্পনা করছেন সেটাই আপনি রং, তুলি এবং রেখার মাধ্যমে ফুটিয়ে তুলবেন, সেটা আপনার অ্যাবস্ট্রাক্ট আর্ট, অর্থাৎ নিরীক্ষাধর্মী আর্ট। এই নিরীক্ষাধর্মী আর্ট আপনাদের করতে যান, যেমন আমি যদি একটু উদাহরণ দিই ছোট করে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউন। কনক্রিট নাউন কোনগুলা? যেগুলো আপনি ধরাছোঁয়া, অর্থাৎ যেগুলো আপনি গণনা করতে পারবেন, ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, সেইগুলাই আপনার কি কনক্রিট নাউন। আর যেগুলো আপনি ধরতে পারবেন না, শুধু ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হয়, সেইগুলো আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে একটা যদি উদাহরণ বলি, অনেস্টি, সততা। সততাকে আপনি ধরতেও পারবেন না, আবার এটিকে আপনি স্পর্শ করে বা কোনো কিছু কাজে ব্যবহার করতে পারবেন না, কারণ এটি বস্তুগত নয়, এটি অনুভব করার বিষয়। এটাই বাতাস, ইয়াদ, যেটা আপনি কিন্তু ইয়াদ ধরতে পারবেন না। এই যেগুলো আপনার অনুভব, মনের কল্পনা, জল্পনা, সেগুলো রেখা, রং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হলো অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ অধরা শিল্প। ওই সময়ে লোকশিল্পকলার সম্ভাবনা ও গুণগত উৎকর্ষ সম্পূর্ণরূপে উপেক্ষিত না হলেও যামিনী রায়ের আগে কেউ লোকশিল্পকলার উপাদানকে শিল্পকলার প্রধান ধারার প্রয়োগের কথা ভাবেননি। এমনি করে 1921 সালে প্রকৃতিবাদী চিত্রাঙ্কন শৈলী বিসর্জন দিয়ে এবং বাংলার লোকশিল্পকলা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে যামিনী রায় আধুনিক ভারতীয় চিত্রকলায় যে নতুন সম্ভাবনার দ্বার উদ্ঘাটন করেন, এর আগে আর কেউ তা করতে পারেনি। তিনি ত্রিমাত্রিক
সংগতি, প্রয়োগ, প্রেক্ষাপট, আলো ও ছায়া, যা পাশ্চাত্য প্রকৃতিবাদী শিল্পকলার উপাদান, সেসব ছেড়ে ঢালাও রঙের দ্বিমাত্রিক ফরম্যাট ও লোক ঐতিহ্যের সাবলীল তরঙ্গিত রূপরেখার পদ্ধতি বেছে নেন। লোকভাবধারার মধ্যে থেকে তিনি এক অধিকতর সূক্ষ্ম, সুপরিশীলিত ও সুসামঞ্জস্য রেখে চিত্রকলার জন্ম দেন, যার মাঝে অভিব্যক্ত হয় এক নতুন ধরনের সরল সৌন্দর্য। যুগপৎ এক ধরনের ভারতীয় তথ্য তাতে বজায় থাকে, অর্থাৎ ভারতীয় যে ভাব, সেই বিষয়বস্তু কিন্তু তার চিত্রকর্মের ভিতরে বজায় রাখেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1920-এর দশকে চিত্রাঙ্কন বিক্ষিপ্তভাবে প্রয়াসী হওয়ার চেষ্টা শুরু করলেও পরের দশকে দেখা যায় তিনি ভারতের একজন প্রধান চিত্রশিল্পী হিসেবে আবির্ভূত হন। রবীন্দ্রনাথ ঠাকুর কত দশকের দিকে? 1920 দশকের দিকে। তার চিত্রকলা সম্পর্কে বলা যায়, এগুলো একজন বিশেষ ব্যক্তির কাজ, যার কল্পনা শক্তি অসাধারণ রকমের উন্নত, অর্থাৎ যার কল্পনা শক্তি ছিল অনেক গভীরের, অর্থাৎ তার চিন্তা চেতনা, তার ধারণা ছিল অতুলনীয়। তার চিত্রকলাগুলি ছিল এমনও হতে পারে যে পাশ্চাত্যের সমসাময়িক শিল্পরীতি সম্পর্কে তার সুগভীর জ্ঞানের সাথেও সম্পৃক্ত। তার চিত্রকর্মগুলি একটা আদিম শক্তি ও সূক্ষ্ম শক্তির প্রবল সম্ভাবনার অনুভূতির জন্ম দেয়। মুদ্রণ শিল্পকলার যে বিভিন্ন পদ্ধতিতে ও কৌশলে শিল্পকর্মগুলো ছাপা হয়, সেগুলোর উপনিবেশিক আমলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টমাস ড্যানিয়েল ও তার ভ্রাতুষ্পুত্র উইলিয়াম ড্যানিয়েল ভারতে টুইলভ ভিউজ অফ ক্যালকাটা বর্ধিত আকারে প্রকাশ করেন। এর সময়কাল ছিল কত? 1786 থেকে 88 সাল পর্যন্ত। প্রথম বাঙালি এনগ্রেভার ছিলেন রামচন্দ্র রায়। প্রশ্ন আপনার আসবে, প্রথম বাঙালি এনগ্রেভার কে ছিলেন? প্রথম বাঙালি এনগ্রেভার অর্থাৎ এনগ্রেভ করেছিল কে? রামচন্দ্র রায়। 1816 সালে কলকাতার মুদ্রিত তার অন্নদামঙ্গল ছিল প্রথম মুদ্রিত বাংলা বই, যাতে এনগ্রেভ করা ছবি অর্থাৎ বাঁধানো ছবি ছিল, নকশা ইত্যাদি ব্যবহার করা হয়। গোড়ার দিকে ছাপাখানাগুলোর মালিক কারা ছিল? ইংরেজরা। শুরুতে আপনার যে ছাপাখানাগুলো অর্থাৎ যেখান থেকে ছবিগুলো প্রিন্ট করা হতো, কাগজ প্রিন্ট করা হতো, সেই ছাপাখানাগুলোর মালিক ছিল ইংরেজরা। 19 শতকের শেষের দিকে বাঙালিরাও তাদের নিজেদের ছাপাখানার মালিক হয় এবং কাঠ ও ধাতব পাতে এনগ্রেভ করা আখ্যানমূলক ছবি সহকারে বই ছাপিয়ে তারা বের করতে শুরু করে। আর এ ধরনের প্রকাশনাগুলো বটতলার বই হিসাবে পরিচিত হয়। কথিত এই বটতলার বইগুলো ছিল এক ধরনের সস্তা পুস্তিকা বিশেষ। এতে ছিল ধর্মীয় ও অতিকথামূলক আখ্যান ও ঘটনার সচিত্র পরিবেশনা, ছিল জনপ্রিয় গল্প কাহিনী ও শিশুতোষ রচনা। জনসাধারণের মাঝে এ ধরনের প্রকাশনার বিপুল প্রভাব ছিল। বইয়ের এনগ্রেভিং এর জন্য প্রথম দিকে শিল্পীদের আবির্ভাব ঘটে সুতোর মিস্ত্রি ও ধাতুর কারিগরদের মাঝ থেকে, আর তাদের ওই সময়কার কাজে কালীঘাট এর পটচিত্র থেকে অনুপ্রেরণা গ্রহণের অভ্যাস পাওয়া যায়, অর্থাৎ তারা কালীঘাটের পটচিত্রকে অনুকরণ করে চিত্রকর্ম অঙ্কন করত। মুদ্রণের আরো একটি প্রয়োগ কৌশল বা পদ্ধতি জনপ্রিয়তা লাভ করে। এই পদ্ধতির নাম হলো লিথোগ্রাফি। মুদ্রণের আরেকটি পদ্ধতি জনপ্রিয় লাভ করে, সেই জনপ্রিয় মাধ্যমটি কি? লিথোগ্রাফি। বিভিন্ন শিল্পকলা শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত শিক্ষার সুবাদে এই মুদ্রণ পদ্ধতি পরিবর্তন সম্ভব হয়। অন্নদা প্রসাদ বাগচি ও তার সহযোগীরা 1876 সালে ক্যালকাটা আর্ট স্টুডিও প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে তার ধর্ম ও অতিকতা সম্পর্কিত নানা দৃশ্যের লিথো পদ্ধতিতে মুদ্রিত ছবি বের করে বিক্রি করতে থাকেন। এছাড়া প্রতিকৃতি ও বর্ণমালাও এভাবে ছেপে বের করা হয়। এসবের বেশিরভাগ আবার মধ্যবিত্ত গৃহসজ্জার জনপ্রিয় মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতো। তবে
মুদ্রণ শিল্পকলার সর্বাপেক্ষা সফল শিল্পী ছিলেন কেরালার রাজা রবি বর্মা। 1894 সালে তিনি তার নিজ ছাপাখানা স্থাপন করেন এবং কোলিওগ্রাফি পদ্ধতিতে তার ছাপা ছবিগুলো বাংলা সহ সারা ভারতে অবিশ্বাস্য জনপ্রিয় অর্জন করে। নতুন ধারার পরমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ 30 দশকের শেষ ও 40 দশকের গোড়ার দিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পটভূমিকায় শিল্পী, লেখক ও অন্যান্য ক্ষেত্রের সৃষ্টিশীল মানুষের মাঝে এক নতুন ধারণার সমচেতনার যে গড়ে ওঠে তা এই শিল্পকর্মের মাধ্যমে সহজেই আমরা বুঝতে পারি। এই সময়ে শিল্পীরা বরাবরের অতিকথামূলক আখ্যান ও ঐতিহাসিক ঘটনা চিত্রায়নের নিকট থেকে বেরিয়ে আসতে প্রয়াসী হন এবং তাদের শিল্পকর্মে সমসাময়িক জীবনকে তুলে ধরার ব্রতী হন, অর্থাৎ নিযুক্ত হন। এই প্রয়াসে তারা নানা শিল্পগোষ্ঠী গড়ে তোলেন, সেগুলোর মধ্যে ইয়ং আর্টিস্ট ইউনিয়ন ও আর্ট রিভেল সেন্টার উল্লেখযোগ্য। আর এ ধরনের শিল্পীদের মধ্যে বিশিষ্ট ছিলেন গোবর্ধন আস, অবনী সেন, অন্নদা দে, ভোলা চ্যাটার্জি, অতুল বসু, গোপাল ঘোষ ইত্যাদি ব্যক্তিবর্গ। মুকুল দে ও রবীন্দ্রনাথ চক্রবর্তী এই ধারার প্রতিকৃতি চিত্রমূর্ধক ছিলেন। মুরালীধরন টালি, আদিনাথ মুখার্জি, শফি উদ্দিন আহমেদ ও হরেন দাস ছিলেন মুদ্রণ কলাকৌশলের গুরুত্বপূর্ণ প্রবক্তা। মুদ্রণ কলাকৌশলের গুরুত্বপূর্ণ প্রবক্তা কে কে ছিলেন? মুদ্রণ কলাকৌশলের চিত্র মুদ্রক, অর্থাৎ যে মুদ্রণ চিত্রকে আপনার ছবির মাধ্যমে প্রকাশ করা হতো, এই কলাকৌশলের গুরুত্বপূর্ণ প্রবক্তা ছিলেন মুরলীধরন টালি, আদিনাথ মুখার্জি, শফি উদ্দিন আহমেদ ও হরেন দাস। 1920-এর দশকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কলা ভবন প্রতিষ্ঠা করেন। কত সালে কলা ভবন প্রতিষ্ঠা করা হয়? কত সালে কলা ভবন প্রতিষ্ঠা করা হয়? 1920-এর দশকে, 1920 সালে। নন্দলাল বসুর নেতৃত্বে শান্তিনিকেতনে এক নতুন ধরনের শিল্পকলার উন্মেষ ঘটে। এই শিল্পকলা ছিল প্রাচ্য ও প্রতীচ্যের শিল্পকলার এক মুক্ত সমন্বয়। আর এ ধরনের শিল্প বৈশিষ্ট্য নন্দলালের অর্থাৎ ব্যাপক প্রতিভাদীপ্ত ছাত্র বিনোদ বিহারী মুখার্জি ও রামকিঙ্কর বেজের শিল্পকলায় বিধৃত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও 1940 দশকের বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন নিদারুণ বিপর্যস্ত হয় ও তারই পরিণতি লক্ষ্য করা যায় 1942 থেকে 43 সালে বাংলার মহামনন্তরের মাঝে। এই মহা দুর্ভিক্ষে অনেক লোকের মৃত্যু হয়, আর এই মহামানবিক দুর্দশায় বাঙালি শিল্পীদের বিবেক আলোড়িত হয়। বহু খ্যাতিমান শিল্পী এর বাস্তবতা তাদের শিল্পকর্মে তুলে ধরতে এগিয়েও আসেন। দুজন তরুণ শিল্পী তাদের মধ্যে তরুণ শিল্পীদের মধ্যে অন্যতম কে, যে দুর্ভিক্ষের মহামারী যে দুর্ভিক্ষ হয়েছিল, এই শিল্পকর্মে সেগুলোকে শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। তাদের মধ্যে খ্যাতিমান দুইজন শিল্পী হলো জয়নুল আবেদিন, যিনি গভর্নমেন্ট আর্ট কলেজের একজন শিক্ষক ছিলেন, অন্যজন কমিউনিস্ট পার্টির কর্মী চিত্র প্রসাদ। দুর্ভিক্ষের চিত্রকে ফুটিয়ে তুলেছেন কে কে? জয়নুল আবেদিন এবং কমিউনিস্ট পার্টির কর্মী চিত্র প্রসাদ। বছরে 10 বছর, অর্থাৎ 10 বছরের উপনিবেশিক শাসনে পূর্ব বাংলার সুকুমার শিল্পকলার ক্ষেত্রে কোনো তৎপরতা ছিল না। একই সময়ে কলকাতা শুধু বাংলার নয়, বরং গোটা ভারতের রাজনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র হয়ে ওঠে। ঢাকায় এ ধরনের কোনো সাংস্কৃতিক তৎপরতা খুঁজে পাওয়া যায়নি। ঢাকা তখন ছিল ছোট এক উপনগরীর জনপ্রসাদ, অর্থাৎ জনপদ। আর কোন উদ্যমী বাঙালি তখন পূর্ব বাংলা থেকে থাকলেও ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সবাই তাদের নিজ নিজ প্রয়াসের প্রচারের জন্য কলকাতায় পাড়ি জমাতেন। ফলে লোকশিল্প ও সংস্কৃতির ঐতিহ্য তৎকালীন পূর্ব বাংলার, অর্থাৎ আজকের বাংলাদেশ সমৃদ্ধ ও বর্ণময় হলেও উপনিবেশ আমলে এই অঞ্চলে মূলধারার শিল্পকলার কোনো ঐতিহ্য গড়ে ওঠেনি।
যেহেতু বাংলায় যে শিল্প কলাগুলো তৈরি করা হতো, অর্থাৎ যারা শিল্পকলা তৈরি আগ্রহী ছিলেন, তারা বাংলাদেশে অর্থাৎ ঢাকাস্থ কোনো জায়গায় তারা খ্যাতি অর্জন করতে পারেনি। তারা খ্যাতি অর্জন করার জন্য, আরো নিজেকে ডেভেলপ করার জন্য তারা পাড়ি জমাতো কলকাতায়। এখন মনে করেন আপনার নিজ জেলা অর্থাৎ বাংলাদেশে যে বিজ্ঞানীগুলো তৈরি হচ্ছে, বিদেশে কিন্তু তাদের নিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে অনেক মূল্য দিয়ে, সম্মান দিয়ে সেখানে রেখে দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশের বিজ্ঞানী বিদেশে গিয়ে কাজ করছে, কিন্তু ওই বিজ্ঞানী যদি বাংলাদেশে কাজ করতো তাহলে কি হতো, অনেক বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। কিন্তু এখানে একটা সমস্যা দেখেন, তারা এখানে সঠিক মর্যাদা, তারপরে আপনার যে তাদের যে একটা পারিশ্রমিক, সেটি তারা উপযুক্ত ভাবে যথাযথ পায় না, যার কারণে তারা নিজের দেশকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। ঠিক তেমনি ওই সময়ও যখন দেখে যে বাংলাদেশে শিল্পের তেমন কদর নাই, শিল্পকলার তেমন চাহিদা নাই, তাহলে যেখানে চাহিদা আছে সেখানেই যাবে। আপনি একটি জায়গায় গেছেন, মনে করেন একটি বিয়ে বাড়িতে গেছেন, বিয়ে বাড়িতে যাওয়ার পরে দেখেন সেখানে সবাই নতুন, কিন্তু আধা ঘন্টা পরে দেখছেন যে একজন আপনার পরিচিত বন্ধু আসছে, তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে, হাঁপ ছেড়ে আপনি বাঁচলেন যে আমি একজনকে পরিচিত পাইছি। এটা এমনই হয় যে যদি আপনার পরিচিত কেউ না থাকে, অর্থাৎ বিয়ে বাড়িতে যদি আপনার নিজের আত্মীয় বা পরিচিত ফ্রেন্ড সার্কেল কেউ না থাকে, তখন কিন্তু আপনাকে একদম নিঃসঙ্গ লাগবে এবং কোনো কিছুতে আপনি আনন্দ পাবেন না। তখন ঢাকা ছোট এক উপনগরী জনপদ, আর কোনো উদ্যমী বাঙালি সেই সময় না থাকার কারণে তারা কি করতো, কলকাতায় পাড়ি জমাতেন। ফলে লোকশিল্প, সংস্কৃতি, ঐতিহ্য তৎকালীন পূর্ব বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ সমৃদ্ধ বর্ণময় হলেও ঔপনিবেশিক আমলে এই অঞ্চলে মূলধারার শিল্পকলার কোনো ঐতিহ্য গড়ে ওঠেনি। অনেক ইউরোপীয় শিল্পী ওই আমলে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন এবং ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের অন্যান্য স্থানের ছবিও আঁকেন। জর্জ সিনার্স ও স্যার চার্লস ডয়েলের মতো সুপরিচিত চিত্রশিল্পী ঢাকায় নানা দৃশ্য নিয়ে ছবি আঁকলেও তাদের প্রায় সকলেই অবসরের বিনোদন কর্মে ছবি হিসেবে আঁকতেন, আর তাদের মেধাও ছিল মাঝারি ধরনের, যার কারণে তারা বেশি উন্নতি সাধন করতে পারেনি। বাংলাদেশ জাতীয় জাদুঘর এ আলম মুসাবির নামে এক শিল্পীর ঢাকার ঈদ উৎসব। তাহলে বাংলাদেশে শিল্প যাত্রা শুরু হয় কিভাবে এবং কোন কোন শিল্পকর্মের মাধ্যমে, তার ভিতরে একটা আছে মুসাব্বির নামে এক শিল্পীর ঢাকার ঈদ উৎসব, মহররমের শোক পালনের জল রং ছবি, 39টি নমুনা সংরক্ষিত রয়েছে। এগুলো 19 শতকের গোড়ার দিকে আঁকা ধারণা করা হয়। তিনি প্রাদেশিক মোগল শিল্পরীতির মুর্শিদাবাদ শিল্পীর, অর্থাৎ মুর্শিদাবাদ যে শিল্প রীতি ছিল সেই সঙ্গের কোন সদস্যের অধস্থান পুরুষ অনুমান করা যায় যে 18 শতকের শেষ নাগাদ কোম্পানি শিল্পশৈলীর একটা দুর্বল ঢেউ ঢাকাতেও পৌঁছেছিল। অবশ্য অন্যান্য প্রমাণের অভাবে এক অনুমান সুনিশ্চিতভাবে প্রমাণিত নয়। চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠার আশা নিয়ে যারা পূর্ব বাংলা থেকে শিক্ষা ও প্রশিক্ষণ লাভের জন্য কলকাতায় যেতেন, তারা জীবিকার তাগিদে সেখানেই থেকে যেতেন। কেবল 1900 আসেন এবং এই অঞ্চলে পদ্ধতি সম্মত শিল্পকলা আন্দোলন শুরু হয়। অর্থাৎ তারা দেশ বিভাগের পরে তারা এই পূর্ব বাংলা আসেন এবং তারা এই পূর্ব বাংলায় চিত্রাঙ্কন শুরু করে, শিল্পকলার চর্চা শুরু করে। আস্তে আস্তে শিল্প আন্দোলনের সৃষ্টি হয় এবং বাংলাদেশের শিল্পকলা অনেক উন্নতি সাধিত হয়। অর্থাৎ পূর্ব বাংলার শিল্পকলা আস্তে আস্তে ধীরে ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকে। পাশ্চাত্য শিল্পকলার ভিতরে দেখেন আছে
মিশর, গ্রিস ও রোম শিল্পকলা, তারপরে আফ্রিকা, সুদানি। আপনারা একটু দেখেন এই সংক্ষেপে যে প্রাচীন মিশরীয় স্থাপত্য ভাস্কর্যের মন্দির এবং অট্টালিকার দেওয়াল চিত্রকর্ম এবং প্যাপিরাস পাণ্ডুলিপি চিত্রকর্ম একটি সুপ্রাচীন ঐতিহ্য আছে। মিশরীয় প্রাচীন চিত্রকর্ম এবং আলংকারিক চিত্রকর্মগুলো বেশিরভাগই ছিল চিত্রানুগ হয়, কখনো কখনো বাস্তবের চেয়ে প্রতীকী ভাব বেশি থাকে। মিশরীয় চিত্রগুলি স্থল রূপরেখা ও সমতল সিলুয়েট ও মূর্তিগুলো চিত্রিত করে, যেখানে প্রতিসাম্য একটি ধ্রুবক বৈশিষ্ট্য। মিশরীয় চিত্রশিল্পের সাথে লিখিত ভাষায় নিবিড় যোগাযোগ রয়েছে, যাকে মিশরীয় হায়ারোগ্লিফি বলা হয়। হায়ারোগ্লিফিক শব্দ অর্থ পবিত্র লিপি। এই পবিত্র লিপিকে মিশরীয় ভাষায় হায়ারোগ্লিফিক বলা হয়। রা, হোরাস, আনুবিস, নুট, ওয়াসাইরিস এবং আইসিস ইত্যাদি দেবদেবীর চিত্রগুলো এই জাতীয় চিত্রকর্মের উদাহরণ ছিল। কিছু সমাধি চিত্রগুলো এমন ক্রিয়াকলাপ দেখায় তার সাথে মৃত ব্যক্তিরা জীবিত থাকাকালীন জড়িত ছিলেন এবং অনন্তকাল ধরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, তাদের সাথে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। নব্য মিশরীয় সাম্রাজ্য এবং এর পরবর্তীকালে মৃত ব্যক্তির সাথে মৃতেই বই সমাধি অর্থাৎ তাদের যে রীতি পদ্ধতি ছিল, তারা যখন মারা যেত তাদের সাথে তাদের ব্যবহার্য যে জিনিসপত্র ছিল, তারা যে জিনিসপত্রগুলো ব্যবহার করত, সেই জিনিসপত্রগুলো কিন্তু মৃত ব্যক্তির সাথে তার সমাধিতে দেওয়া হতো। খ্রিস্টপূর্ব 1600 খ্রিস্টাব্দের দিকে মাইসেনিয়ান গ্রিকরা মিনিয়ান ক্রিটের অনুরূপ শিল্প তৈরি করেছিল। গ্রিক অন্ধকার যুগের সময় প্রাচীন গ্রিক শিল্পটি আরো কম জটিল হয়ে উঠেছিল। ভূমধ্যসাগর জুড়ে গ্রিক সভ্যতার নবজীবন এবং প্রাচ্য শৈলীর সাথে গ্রিক শিল্পের মেলবন্ধনে নতুন রূপে সৃষ্টি করেছিল। হাদেস এবং পার্সেফোন রথে চলে যাচ্ছে গ্রিসের ভার্জিনার মেসিডনের রানী প্রথম ইউরোডাইসের সমাধিসৌধ থেকে প্রাপ্ত খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর এক প্রাচীর চিত্র। তারপরে আপনার আফ্রিকার শিল্পকর্ম আছে। এখানে আফ্রিকার শিল্পকর্ম কেমন ছিল এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। সুদানি শিল্পকর্ম এটিও এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আপনারা সুন্দর করে এই আলোচনাগুলো পড়বেন এবং আপনারা চেষ্টা করবেন যে এগুলো নোট করে রাখার, যে মেন যে পয়েন্টগুলো সেগুলো নোট করে রাখবেন, যে সংক্ষিপ্ত প্রশ্ন টাইপের যেগুলা এক কথায় এবং 2-1 লাইনে যেগুলো বিস্তারিত এগুলো একটু নোট করে রাখবেন। আর আপনাদের নির্দেশনা আছে এটা যে আপনারা আজকে যে ক্লাসটি করছেন এই ক্লাসটির অ্যাসাইনমেন্ট জমা দেবেন রবিবার রাত 12টার ভিতরে। আর আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যে জিমেল আছে, আমার জিমেল দেওয়া আছে, এই জিমেলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দেবেন। এই অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাদের ইনকোর্স পরীক্ষার অন্তর্ভুক্ত। ইনকোর্স পরীক্ষা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনারা যে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবেন সেখানে যে আপনার ক্লাস টেস্টের উপরে যে মার্ক থাকে ইনকোর্সের, সেই নম্বরটা কিন্তু যোগ করা হবে না। তখন কিন্তু আপনারা নানা সমস্যায় সম্মুখীন হবেন এবং তখন কিন্তু আপনার এই অ্যাসাইনমেন্টের জন্য আপনাকে আবার কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। তখন কিন্তু এখন যেমন অ্যাসাইনমেন্ট জমা দিলে আপনাদের কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু তখন কিন্তু আপনার আলাদা পরীক্ষা দিয়ে এই অ্যাসাইনমেন্টে যারা নম্বর পেয়েছে এই সমন্বয় নম্বর পেতে হবে, তারপর আপনার বোর্ড পরীক্ষায় বসতে পারবেন। সুতরাং যারা আপনারা এখনো অবহেলা করছেন অর্থাৎ গুরুত্ব সহকারে নিচ্ছেন না, আমি তাদেরকে আহ্বান করব আপনারা বিষয়টি মাথায় রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।